আপনারা দেখছেন একুশে টেলিভিশন। নতুন পুরনো ছবি গানে বাজবে সবার প্রাণে প্রাণে। আমন্ত্রণ জানাচ্ছি একুশে টেলিভিশনের সাপ্তাহিক সিনেমা বিষয়ক অনুষ্ঠান দিব্যস্ন প্রেজেন্স সিনেজ দেখার জন্য। আমি ইমতু সঞ্চালনা দায়িত্বে আছি। দর্শক বন্ধুরা, পবিত্র ঈদ উল ফিতরে 7 দিনব্যাপী জমজমাট আয়োজন একুশে টেলিভিশনে শেষ হয়ে গেছে। তবে আপনারা যখন সিনেমা হলে যাবেন দেখবেন যে এখনও ঈদের আমেজ রয়ে গেছে। প্রতিদিন হাউসফুল শো যাচ্ছে ঈদে মুক্তিপ্রাপ্ত প্রত্যেকটা বাংলা সিনেমার। এটা আমাদের জন্য একটা বড় পাওয়ার। বাংলা সিনেমাকে যারা ভালোবাসেন তাদের জন্য ভীষণ আনন্দের একটা খবর। দর্শক বন্ধুরা, এবারে ঈদের সিনেমায় আমরা অনেককেই পেয়েছি সিনেমা হলের পর্দায়। তবে আজকে এমন একজনকে আমন্ত্রণ জানিয়েছি, আমার জীবদ্দশায় এই কেরিয়ারে সিনেটসে প্রথম তাকে পেয়েছি এবং আজকে জমি আড্ডা হবে। কারণ এবারের ঈদের সিনেমায় তিনিও আছেন। আমাদের প্রিয় একজন শক্তিমান অভিনেতা ইন্তেখাব দিনাত তার নাম। আমাদের একুশে টেলিভিশনেও তাকে আমরা সবসময় দেখেছি, সামনে হয়তো পাবো। তবে চলুন কথা না বাড়িয়ে তার সঙ্গে কথা বাড়াই। আমন্ত্রণ আমাদের অনুষ্ঠানে। ঈদ মোবারক। ঈদ মোবারক। এবারের ঈদের আনন্দ কতটুকু উপভোগ করতে পেরেছেন, নাকি ঈদের সিনেমা হল ভিজিটিং, সিনেমা হল দেখা, সেই ব্যস্ততাই কেটে গেছে? ঈদের সিনেমাগুলো সিনেমা হলের ভিজিট ছিল এবং সেটা আমার ঈদের আনন্দকে আসলে দ্বিগুণ করে দিয়েছে। কারণ দর্শকদের রিয়াকশন যেরকম পেয়েছি, আমি সত্যিই অভিভূত যে অনেকদিন পরে মনে হয় আমাদের দেশে একটা ঈদে এতগুলো ভালো ছবি একসাথে রিলিজ হয়েছে, যে দর্শকদের জন্য একটা বড় পাওয়া। আসলে দর্শক হিসেবে আমি এইটুকু বলতে চাই। এবং দর্শকদের যেটা মানে ক্যাপাসিটি ক্রাইসিস, অনেক বছর পরে বাংলা সিনেমায় আমি এই শব্দটা শুনেছি যে দর্শক চাহিদার তুলনায় হল কম, শো কম। এটা কত বড় আনন্দের, আপনার কি মনে হয়? না, সত্যি কথা। যেমন আমি দুটো ছবি করেছি, তুমি নিশ্চয়ই জানো, যে বরবাদ আর চক্কর 302। দুটোরই আমি টিকিটের ক্রাইসিসে পড়েছি। একটা হচ্ছে আমাদের জন্য একটা স্পেশাল স্ক্রিনিং ছিল বলে আমি চক্করটা দেখতে পেরেছি। পরবার যখন আমি ফ্রেন্ডসদের নিয়ে দেখতে গেলাম, আমি টিকিট পাইনি। বরবাদের টিকিট কাটতে গিয়ে টিকিট আমি পাইনি। এবং আমি এই দিনটির প্রত্যাশায় আসলেই ছিলাম যে বাংলাদেশে কোনো একদিন আবার সেই দিনটি ফিরে আসবে, যে আমি টিকিট না পেয়ে ফেরত চলে এসেছি। আমাকে সংগ্রাম করে টিকিট কেটে দেখে আনন্দ উপভোগ করতে হচ্ছে। বরবাদের অভিজ্ঞতা দিয়ে আমরা একটু শুরু করতে চাই। বরবাদে তো ইন্ডিয়াতে শুটিং করেছেন, কবে নাগাদ শুটিং হয়েছে? আপনার কাছে কদিন শুটিং হয়েছে ওটা? আমি এটা মোস্ট প্রবাবলি শুটিং করেছিলাম অগাস্ট বা সেপ্টেম্বরে গত বছরে। অক্টোবরে শ্যুট করেছিলাম এটা। সেখানে আমি করেছিলাম প্রায় 7 থেকে 8 দিন, আর দেশে আমার শুটিং ছিল প্রায় আরও 3 দিন। আচ্ছা, হৃদয় ভাই আগে নাটক বানাতেন, একটা সিনেমা বানিয়ে প্রথমেই ছক্কা হাঁকিয়ে দিলেন এবং তিনি প্রমাণ করে দিলেন যে আসলে নাটকের লোকরা ভালো সিনেমা বানাতে পারে। ওই জায়গাটা থেকে আপনার এই সিনেমার আগে হৃদয় ভাইয়ের সাথে কাজের অভিজ্ঞতা ছিল কিনা? আর থাকলে তো সেটা শুনবো, আর না থাকলে সিনেমায় তার আন্ডারে, তার ডিরেকশনে, তার অ্যাকশনে আপনার কাজের অভিজ্ঞতাটা শুনতে চাই। না, ওর সাথে আগে আমার একটা নাটকে কাজ হয়েছিল। আর এটাতে আমি ঠিক আসলে একমত না যে নাটকের লোকরা সিনেমা বানাতে পারবে, বা নাটকের লোক, ফিল্মের লোক, যে মেকার সে তো মেকারই আসলে, তাই না? সেটা কিন্তু এই দিয়ে প্রমাণিত হয়ে গেছে। সো আমি কিন্তু, কেউ কিন্তু এখন বলছে না যে নাটকের হৃদয় না, ঠিক আছে, বলছে ফিল্ম মেকার হৃদয়। রাইট, দ্যাট ইজ ভেরি পজিটিভ। বা নাটকের সরব আহমেদ জীবন তো না, ফিল্ম মেকার সরব আহমেদ জীবন। কারণ ওর প্রোডাক্টটাকে কোয়ালিটিতে প্রুফ করেছে, দর্শক সেটাকে গ্রহণ করেছে বলে আমরা এখন জোর গলায় সেটাকে আমরা বলতে পারছি। একই কথা শিহাব শাহীন ভাই এর আগেও সিনেমা বানিয়ে ন্যাশনাল অ্যাওয়ার্ড বাগিয়ে নিয়েছেন, আর এবারও তিনি আবারও প্রমাণ করেছেন ইজ শিহাব শাহীন। এক্স্যাক্টলি। দাগি দেখার কি আপনার সুযোগ হয়েছে? কালকে দেখেছি দাগি। আচ্ছা, ভেরি নাইস। দাগি দেখতে গিয়েও টিকিটের ক্রাইসিসে পড়েছি। খুবই চমৎকার ছবি। একটু আগে শাহীনের সাথে দেখা হয়েছিল, তখনও তাকে বলছিলাম যে আমার মধ্যে ঘোরটা এখনো রয়ে গেছে। আমি সত্যিই অভিভূত দেখে। দাগি নিয়ে আমরা কথা বলবো, তার আগে আপনাকে নিয়ে ভাগি, কারণ আপনার এবার 2টা সিনেমা যেহেতু রিলিজ হয়েছে, সো অনেক কথা আলাপ আছে। বরবাদ আপনি যখন আপনার পোর্শনটা করেছেন, ইউজুয়ালি আমরা তো আমাদের সিনগুলো ছাড়া অন্য সিনে থাকি না, বা ওই ডেটেই তো আমাদের অন্য কাজ থাকে। বরবাদে যখন ডাবিং করতে গেছেন, আপনার কি মনে হয়েছে যে বরবাদ এরকম বরবাদ করে দেবে? আসলে আমাদের শিল্পীদের ক্ষেত্রে হয় কি, মানে স্পেশালি আমি আমার কথা বলতে হবে, শিল্পীদের ক্ষেত্রে বলবো যে আমি করার সময় কাজটা আসলে বুঝি না। আমি খুব টেকনিক্যাল পার্সন না, আমি জাস্ট আমার রোলটাই প্লে করে চলে আসি, মন দিয়ে আমার কাজটাই করার চেষ্টা করি। আমি দেখার পরে আসলে বুঝি আসলে। তো দেখতে আমার মনে হচ্ছে আমি যেটা করেছিলাম সেটা আমরা এক্সপেকটেশন যে বেশি আমি কিছু পেয়েছি। দুটো ছবির ক্ষেত্রে আমি একই কথাই বলবো। যেমন সরব আহমেদ জীবনকে আমি পার্সোনালি আমি সরি বলেছি শোটা দেখার পরে। জীবন আমি বুঝতে পারিনি করার সময় ছবিটা যে এত ভালো হয়ে যাবে, এবং আই এম রিয়েলি সরি আমি তোমাকে আন্ডার এস্টিমেট করেছি। আসলে আমি করজোরে ক্ষমা প্রার্থনা করেছি ওর কাছে। ব্রিলিয়ান্ট ডিরেক্টর। এটা নিয়ে আমার আলাদা একটা চাঙ্ক আছে, আমি আজকে আপনার সাথে কথা বলবো, কিন্তু তার আগে আমি একটু বরবাদ শেষ করি।
এই যে বরবাদ একটা কিন্তু স্ট্যান্ডার্ড তৈরি করে দিল, পরবর্তীতে যারা সিনেমা বানাবে আপনার কি মনে হয় তাদের জন্য একটু টাইট হয়ে গেল? কারণ এরপরে যদি বরবাদকে ছাপিয়ে যেতে না পারে তাদের জন্য তো একটু চ্যালেঞ্জিং। আমি তো চাইবই দর্শক হিসেবে এই চ্যালেঞ্জ করে বেশি বেশি করে মানে এই ডিরেক্টরের সামনে আসুক, তাহলে আমরা বেশি বেশি ভালো ছবি পাবো। কারণ ও তখন চেষ্টা করে ওটাকে ওভারকাম করতে, এটাকে আমরা তুফান পেয়েছি, তুফানকে ওভারকাম করার জন্য একটি বরবাদ এসছে, কারণ বরবাদকে ওভারকাম করার জন্য একটা তাণ্ডব আসবে বা অন্য কিছু একটা আসবে বা অন্য কোনো একটা ছবি আসবে। আমি তো সেটাই চাই দর্শক হিসেবে, আরো ভালো কিছু দেখতে। ওকে, নাইস। অভিনেতা হিসেবে আপনাকেও আমরা ওখানে দেখতে চাই সবসময়, কিন্তু আমি অভিনেতা হিসেবে নিজেকে দেখতে চাই ওখানে, অবশ্যই। কিন্তু অভিনেতা হিসেবে আপনারও তো একটা চ্যালেঞ্জ দর্শকদের পক্ষ থেকে ছুড়ে দেওয়া হলো যে আপনাকে যদি আমরা ওই মুভিতে দেখি তাহলে আপনাকেও তো ভাঙতে হবে, আরও বেশি বেটারমেন্টটা করতে হবে। সেই চ্যালেঞ্জটা কতটুকু ফিল করেন? আমি সারা জীবনে চ্যালেঞ্জ নিতেই চেয়েছি আসলে, যদি এখন ডিরেক্টর আমাকে চ্যালেঞ্জটা করে। সো আমি রেগুলার গড়পড়তা কাজটা আমি করতে চাই না, সেটা কোনো শিল্পী করতে চায় না। আপনি বিরতি দিয়ে দিয়ে কাজ করেন, এই জন্য আমাকে এখন বিরতিতে যেতে হচ্ছে, আমি একটু দর্শকের কাছে যাচ্ছি। দর্শক বন্ধুরা দেখছেন আপনাদের পছন্দের অনুষ্ঠান তিব্বত স্নো প্রেজেন্স ইন হিটস। আমরা নিচ্ছি ছোট্ট একটা কমার্শিয়াল ব্রেক, সঙ্গে থাকবেন এই প্রত্যাশা নিয়ে। দেখা হচ্ছে ব্রেকের পর। ব্রেকের পর আপনাদের সবাইকে ওয়েলকাম ব্যাক করছি 21 টেলিভিশনের নিয়মিত সিনেমা বিষয়ক অনুষ্ঠান তিব্বত স্নো প্রেজেন্স ইন হিটস দেখার জন্য। আমাদের সঙ্গে আমাদের প্রিয় একজন মানুষ ইন্তেখাব দিনার ভাই আছেন, চলুন কথা বলি তার সঙ্গে। দিনার ভাই, নাও উই ক্যান টক অ্যাবাউট দ্য চক্কর 302। আমি আপনার টোটাল জার্নিটা একটু শুনতে চাই, কিভাবে আপনি এখানে সংযুক্ত হলেন, জীবন ভাই কিভাবে অ্যাপ্রোচ করলো। জীবন ভাই নাকি আগে স্ক্রিপ্ট দেয় না, গল্প ব্রিফ করে, তো টোটাল জার্নিটা আপনার মুখ থেকে শুনতে চাই। একদম শুরু থেকে যদি বলি, আসলে একদিন আমার পরিচালক শরাফ আহমেদ জীবন আমাকে ফোন দিয়ে বললো যে দিনার ভাই আপনাকে নিয়ে একটা কাজ করতে চাই। তো আমি ধরে নিলাম হয়তো কোনো ওটিটি বা নাটকে কাজ হবে। তো আমি শিডিউল কবে লাগে, বলি শিডিউল লাগে আমার সাথে বসতে হবে আপনার। তো আমি ঠিক আছে চলো, আমি ওদিন ফ্রি আছি, তাহলে আমরা একসাথে বসতে পারি। তো যাওয়ার পর বললো যে আমি একটা অনুদান পেয়েছি ফিল্ম বানানোর জন্য, তো এই ফিল্মে চাই আপনি কাজ করেন। ওকে ফাইন, যদি ক্যারেক্টার গল্প পছন্দ হয় অবশ্যই করবো। জীবনের সাথে এর আগে আমার কাজ হয়েছে এবং এক ধরনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে ওর সাথে আমার। তো পুরো গল্পটা আমাকে বললো, তো আমি বললাম যে তুমি কোন ক্যারেক্টারটা আমাকে চাচ্ছ? তো বললাম আমি স্ক্রিপ্ট আপনাকে দিয়ে দিচ্ছি, আপনি একজন বুদ্ধিমান অভিনেতা, পড়লে আপনি বুঝতে পারবেন। এখানে দুটো চরিত্র আছে, আমি দুইটা চিন্তা করেছি আপনার জন্য, আপনি ডিসাইড করেন যে কোনটা। তো আমি পরে বললাম জীবন না, আমি সত্যি কথা তাই দেখলাম যে এই দুটো চরিত্র মনে হচ্ছে আমার জন্য হতে পারে, বাট একটি চরিত্র যেটা আমি করবো না। বলো যে কারণ হচ্ছে না, ওই ক্যারেক্টারটা আমি ক্যারি করতে পারবো না। আমি এখন যেটা করেছি স্ক্রিনে এই ক্যারেক্টারটা আমি করতে চাই। আর আপনি যেটা করেননি ওটা কি সেলিব্রিটি ক্যারেক্টারটা? সেলিব্রিটি ক্যারেক্টারটা। মানে আমারও সিনেমা দেখে মনে হচ্ছে তুমি একজন বুদ্ধিমান মানুষ। ওকে, তারপরে তো আমাকে নানাভাবে বোঝানোর চেষ্টা করলো যে না এই লজিকে ওই লজিকে, আমি কোনো লজিকে আমি যাবো না। অ্যাজ অ্যান অ্যাক্টর আমি কনফিডেন্স না পেলে কোনো কাজ করবো না আসলে। বাট ওই ক্যারেক্টার আমার কাছে ইন্টারেস্টিং লাগছে, ওটা মনে হচ্ছে ওইটা করলে আমি ক্যারেক্টার এনজয় করবো, ভালো মন্দ পরের কথা আর কি। তো বলে ঠিক আছে ওকে, এই দেন আমাদের জার্নিটা স্টার্ট হয়ে গেল। শুটিং করতে গিয়ে কোনো মজার অভিজ্ঞতা? বিষয়টা হচ্ছে কি, এখানে এত ভালো অভিনেতা অভিনেত্রী আছে না, অ্যাক্টিংটা অনেক ইজি হয়ে যায় এখানে কাজ করলে। আর আমার ডিরেক্টর নিজেও একজন অ্যাক্টর, সে অ্যাক্টিংটা আর খুব ভালোভাবে বোঝে। সো এখানে আমরা এনজয় করতাম কি, মোশারফ ভাই, আমি, রনক, মৌসুমী, তার আমরা সবাই মিলে কাজে চারটাট হতো বেশি, সত্যি কথা যেটা আর কি। দেখলে শুটিং শেষ হয়ে গেছে, আমি কেউ যাচ্ছি না। জীবন হলো আপনার তো শেষ, আপনি যাবেন না বাসায়? আমি থাকি না, কিন্তু তোমার সমস্যা আছে কোনো? যে তোমার রাতে খাবার খাবো, তোমার টাকা নষ্ট হবে, আমি টাকা দিচ্ছি, অসুবিধা নেই। কারণ আড্ডা জমে যেত। মোশারফ ভাই তখন শুটিং শেষ রাত 3টা পর্যন্ত আমরা বসে আড্ডার পর আড্ডা মেরে যাচ্ছি, আমি, সুমন আনোয়ার, মোশারফ ভাই, রনক, আড্ডার পর আড্ডা চলছে। নাইস। বাট আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে আলটিমেটলি গল্পটা শেষ হয়নি, এই গল্পটাকে হয়তো এটার আরেকটা সিকুয়েল, এটার একটা অসম্ভব রিয়াকশন দর্শকদের কাছ থেকে পাচ্ছি যে চক্কর 2 কবে আসবে। মানে 90% দর্শক হল থেকে বেরিয়ে কমন কোশ্চেন এটা, যে চক্কর 2 কবে আসবে। এটার উত্তর অবশ্য আমার ডিরেক্টর শরাফ আহমেদ জীবন দিতে পারবে, আমি বলতে পারছি না। লেটস টক অ্যাবাউট ওটিটি। সো ওটিটিতে আপনাকে নিয়মিত আমরা দেখতে পাই, সবসময় প্রশংসিত হন। ওটিটি আপনাকে কেন বেশি টানে টেলিভিশনের তুলনায়? আগে আমরা টেলিভিশন আপনাকে নিয়মিত দেখতাম, এখন ওটিটিতে বেশি দেখি। এটা কি স্পেসিফিক কোনো কারণ আছে নাকি জাস্ট গোয়িং উইথ দ্য ফ্লো? না, গোয়িং উইথ দ্য ফ্লো না, বিষয়টা হচ্ছে কাজের ধরনটা আসলে। কারণ শুরুতে যখন শুধু নাটকই করতাম, নাটকটা কিন্তু একটা ঢঙে হতো, পরবর্তীতে ঢংটা চেঞ্জ হয়ে যায়। এটা একটা বড় কারণ হচ্ছে ফিনান্সিয়াল ইস্যু বা বাজেট। ঠিক আছে, ওটিটিতে বাজেটটা বেটার হয় দেখা যায়, বা তখন ডিরেক্টরকে চাপিয়ে দেওয়া হয় না যে এই আর্টিস্ট নিয়ে কাজটা করতে হবে। ডিরেক্টরের এক ধরনের স্বাধীনতা থাকে যে
ক্যারেক্টারকে ডিমান্ড করছে, সো তখন দর্শকের কাছে এটা অনেক বেশি বিশ্বাসযোগ্য বা বিলিভেবল হয়। সো তখন দেখা যায় যদি বাজেট আছে তখন আমাদের কাজটা শুরু হয় অনেক আগে থেকে, ইনভলভমেন্ট তৈরি হয় অনেক আগে থেকে। আমাদের রিহার্সেল হয়, আমাদের ব্লকিং একটা রিহার্সেল হয়, বা আমাদের একটা ফটোশ্যুট হচ্ছে। তো ধীরে ধীরে কিন্তু আমি চরিত্রটা হয়ে উঠছি আসলে। আর নাটকের ক্ষেত্রে হচ্ছে যে এটা ডিরেক্টরদের কিছু করার নেই আসলে, হাত পা বাঁধা একটা জায়গায় আসলে। সো ওই বাজেটের মধ্যে করতে হয় বলে প্রথমে জিজ্ঞেস করে, ভাই 13-14 তারিখ খালি আছে আপনার? যদি খালি থাকে তাহলে আপনার একটা আমাকে নিয়ে করবে। ওর হচ্ছে ওই আর্টিস্টটা দরকার যার 13-14 খালি আছে। হ্যাঁ, ক্যারেক্টারকে ডিমান্ড করতে সাথে যায় ওগুলো নিয়ে হেডেক কম, একদমই না। আচ্ছা, পার্থক্য হচ্ছে ওই জায়গায়। কিন্তু মানে টু মি আমার কাছে মনে হচ্ছে যে ওটিটিটা আসলে যারা শুধু শিল্পকর্মটাই ভালোভাবে মন দিয়ে করতে চান তাদের জন্য একটা দুয়ার খুলে দিয়েছে। হ্যাঁ, আর ওটিটি আরেকটা বিষয় হচ্ছে কি, ও তো টাকা দিয়ে দেখছে, ঠিক আছে? সো ওই কোয়ালিটি দিতে হবে, আদারওয়াইজ দেখবে না, এটা ফ্রি না তো। এক্স্যাক্টলি, আমি ড্রয়িং রুমে বসে বসে মোবাইল টিপতে বসে দেখে ফেললাম আর কি। তো সে দর্শকের অ্যাটেনশনটা ড্র করতে হবে আসলে, ওকে এনগেজ করতে হবে এখানে। কিন্তু আমরা দেখেছি নেটফ্লিক্স থেকে শুরু করে বাংলাদেশের চরকি সবগুলোতে আমরা দেখেছি যে নট নেসেসারি যে কে করছেন, কন্টেন্টটা কি, সেটার কারণে কিন্তু দর্শক টাকা দিয়ে এখন হিরো হচ্ছে কন্টেন্ট, এখন তো হিরো আর্টিস্ট না। এক্স্যাক্টলি, এখন হিরো হচ্ছে কন্টেন্ট, এবং সেভাবে আমরা এগিয়ে যাচ্ছি। একদম ঠিক আছে, আপনি বিরতি দিয়ে কাজ করেন দেখে আমি বিরতি নিয়েছিলাম, এবং আমি একই ফরম্যাটে আবার একটু বিরতিতে যেতে চাই আর কি। দর্শক বন্ধুরা, সঙ্গে আছে ইন্তেখাব দিনা, তার সঙ্গে আরও আড্ডা জমে আছে, তবে নিতে হচ্ছে ছোট্ট একটা ব্রেক। তিব্বত প্রেজেন্স সিনেস নিয়ে ফিরছি ব্রেকের পর। বিরতির পর আপনাদের সবাইকে ওয়েলকাম ব্যাক করছি তিব্বত প্রেজেন্স সিরিজ দেখার জন্য। আমাদের সঙ্গে বিরতির আগে ছিলেন ইন্তেখাব দিনার, তিনি এখনও আছেন। চলুন কথা বলি তার সাথে। দিনা ভাই, ইটিভি নিয়ে তো আপনার একটা স্মৃতি আছে। আমরা দর্শকরা যখন ইটিভি দেখা শুরু করেছি, তো প্রায় 21শে টেলিভিশন সম্প্রচারের 25 বছরে চলে এসেছে। আপনার অভিনীত একটা জনপ্রিয় নাটক ছিল, বুঝতে পারছি আমি। হ্যাঁ, তুমি বলো নামটা, তুমি বলো। গানটা এখনো আমার কানে বাজে। ব্যস্ত শহরে ঠাস বুনোটের ভিড়ে আজও কিছু মানুষ স্বপ্ন খুঁজে ফেরে। তুমি নস্টালজিক করে দিচ্ছ আমাকে। এবং এখনো মনে আছে দিনার ভাই নিখোঁজ ছিলেন, তিনি আহত অবস্থায় একটা ব্যান্ডেজ নিয়ে উনি ফিরে এসেছিলেন, এবং পরিবারের কিছু চরিত্রের প্রতি তার যে ঘেন্না তার সংলাপের মধ্যে, এটা আমার জানার খুব ইচ্ছে ছিল। তার আগেই তো একটা দুর্ঘটনাবশত চ্যানেলটা বন্ধ হয়ে গেছিল, আমরা দেখতে পারিনি সেটা। সেটা আমাদেরও দুর্ভাগ্য ছিল দর্শক হিসেবে। এত জনপ্রিয় একটা নাটক তখনকার সময়ে, একটু যদি আপনার এত বছর পরে টিভিতে এসেছেন, সেই টিভি এই টিভি একটু। ইটিভির সাথে আমার সম্পর্ক তো আসলে আমার ক্যারিয়ারের শুরু থেকে একদম আসলে বলা যেতে পারে। ইটিভির বয়স যতখানি আমার ক্যারিয়ারের বয়স অলমোস্ট কাছাকাছি সেরকমই হবে আর কি। এবং আমি জনপ্রিয়তা পেয়েছি এই 21 টিভির কল্যাণেই। বন্ধন দিয়ে আমি প্রথম দর্শক প্রিয়তা পাই, তার আগে আমার 1-2 1 ঘন্টা নাটক করা হয়েছিল। বাট ওটা একটা অ্যামেজিং টাইম ছিল আসলে। তখন দর্শকরাও প্রচুর দেখতো, কাজগুলো অনেক ভালো হতো। ইভেন আমার এখনও মনে আছে যখন এই বন্ধনের টাইটেল সংটা বাজতো, যে ব্যস্ত শহরে, আশেপাশে প্রত্যেকটা বাড়ি থেকে শোনা যেত। রাস্তা দিয়ে হেঁটে যেতাম, কোনো না কোনো বাড়িতে টিভি থেকে আওয়াজটা হচ্ছে আসলে। রাস্তাঘাট শুনশান নীরবতা, সবাই বন্ধন দেখছে আসলে, মনে হচ্ছে হরতাল বা কিছু একটা, কারফিউ দিয়েছে কোনো একটা। এটা একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স, এটা খুব মিস করি আমি। ভবিষ্যতে আমরা ইন্তেখাব দিনারকে কোথায় দেখব, কি আসবে সামনে? আমি আসলে ভবিষ্যৎ চিন্তা করে কখনো কোনো কাজ করিনি আমার ক্যারিয়ার, মানে আমি মানুষটাই ওই টাইপের আসলে। আমি আমার প্রেজেন্ট টাইম নিয়ে হ্যাপি থাকতে পছন্দ করি, সামনে ভালো ভালো কাজ করতে চাই, এটাই হচ্ছে আমার প্রত্যাশা। আর সামনে সিনেমার কিছু কাজের কথা চলছে। সৈয়দ শাওকির, আমার যে কারাগারের ডিরেক্টর, ওর একটি ওয়েব সিরিজ আসতে যাচ্ছে। আচ্ছা, কৃষ্ণেন্দু, ওর একটা ওয়েব সিরিজ আসতে যাচ্ছে, শুটিং শুরু হতে যাচ্ছে আর কি। আচ্ছা, সো আমরা সামনে বেশ কিছু ভালো কাজ পাবো। অনেকে বলতো যে ওটিটির কারণে সিনেমাটা মাইর খায়, এরকম একটা কথা ছিল। কিন্তু এখন আবার দেখছি যে ওটিটিতে রিলিজ দেওয়ার আগে সিনেমাগুলো হলে রিলিজ দিচ্ছে, এটাতে আবার কিছু দর্শক টানছে। ওটিটিরও লাভ হচ্ছে, হল মালিকেরও লাভ হচ্ছে। যেসব দর্শকরা হলে যায় তারা আসলে ওটিটি কম দেখেন। হলে পুরো মিডিয়ার চিত্র কিন্তু আস্তে আস্তে পাল্টে যাচ্ছে কিন্তু। হ্যাঁ, মানে এখন কোনো গ্রামারের মধ্যে পড়ছে না কিন্তু। না। সো এই ব্যাপারগুলো আসলে, এই যে মানে আমরা বলি না যে আপনি সেকেলে মানুষ, আমাদের সিনিয়র আর্টিস্টরা আরও সেকেলে মানুষ, এই নতুন ব্যবস্থাপনা, নতুন ট্রেন, এগুলোর সাথে নিজেকে মানিয়ে নিতে পারছেন কিনা, বা কোনো দ্বন্দ্ব হচ্ছে কিনা এগুলোতে? না, একজন অভিনেতার দায়িত্ব হচ্ছে সময়ের সাথে নিজেকে উত্তীর্ণ করা।
আদরের সাথে আপগ্রেডেড হতে পারবে না, অডিয়েন্স তাকে অ্যাকসেপ্ট করবে না, ঠিক আছে? সেটা একজন শিল্পীর দায়িত্বের মধ্যেই পড়ে। তাকে ওই এডুকেশনটা নিতে হবে, তাকে শিখতে হবে, প্রতিনিয়তই শিখতে হবে আসলে, আত্মস্থ করা যেটা আর কি। তো আমাকে সময়ের সাথে নিজেকে চেঞ্জ করতে হবে, আদারওয়াইজ আমি তো ছিটকে যাবো সময় থেকে। আমরা অনেক বেশি কৃতজ্ঞ যে এত ব্যস্ততার মাঝে আপনি আমাদের সময় দিয়েছেন। ইটিভির পক্ষ থেকে, প্রশ্ন প্রেজেন্ট সিরিজের পক্ষ থেকে, স্পেশালি ফ্রম মাই সেলফ, আপনাকে অনেক ধন্যবাদ। ইফ ইউ হ্যাভ সে এনিথিং টু ইউর অডিয়েন্স, ইউ ক্যান সে ইট। অডিয়েন্সকে বলার একটাই কথা যে আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো থাকি, সুস্থ থাকি, যেভাবে কাজ করে যাচ্ছি, কাজ করে যেতে পারি, আপনাদেরকে আনন্দ দিতে পারি। আবারও ধন্যবাদ। দর্শক বন্ধুরা, ইন্তেখাব দিনার ভাইয়ের সাথে কথা বললাম, চেষ্টা করলাম এমন সব প্রশ্নগুলোর উত্তর আপনাদের সামনে হাজির করতে যে প্রশ্নগুলো হয়তো আপনাদের মনেও বিরাজমান ছিল। যারা এখনও চক্কর দেখেননি অবশ্যই দেখে নেবেন, এবং মাথা কীভাবে চক্কর দিবে সিনেমা দেখার পর সেটা হলে গিয়ে দেখলে বুঝতে পারবেন। এখনও হলে আছে, মিস করবেন না। আমি দেখেছি, আমি আপনাদের ইনশিওর করছি ভালো লাগবে। ভালো থাকবেন। নেক্সট উইক আবারও দেখা হবে নতুন কোনো অতিথির সাথে, নতুন বিষয়, নতুন নতুন সিনেমা, নতুন নতুন সিনেমার গান নিয়ে হাজির হব। সেই প্রত্যাশায় আজ বিদায়।